আমার পছন্দের মানুষটা বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তার বাসর ঘর সাজানোর দায়িত্ব কিনা পড়েছে আমার ওপর। নাইস না ব্যাপারটা? আসলেই নাইস। আমার ভাগ্যে এর চেয়ে ভালো আর কী বা থাকতে পারে। বলতে বলতে বেউ বেউ করে কেঁদে ফেলল বিকেল। তৃপ্তি হতবাক স্বরে শুধালো, তুই রোদ ভাইয়াকে ভালোবাসতিস? কই কোনোদিন তো বলিসনি। বলতে হবে কেন? তুই বুঝে নিতে পারলি না? অবশ্য যে বোঝার সেই তো কোনোদিন বোঝেনি। কতবার আমার ভাগ্যে লেগ পিস আর চিংড়ি তার সঙ্গে শেয়ার করেছি। তুই বল, আমি জীবনে এগুলো কাউকে দেই? তৃপ্তি অপ্রস্তুত ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ালো। বিকেল কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অথচ তাকে দিতাম তার সব কাজ আমি নিজের হাতে করতাম। বড় মা আমায় দিয়ে তার কম সেবা করিয়েছে হো। তার জন্য চুল বড় রাখলাম, অথচ আমার সব সময় ছোট চুল পছন্দ। কোনো ছেলে ফ্রেন্ড বানায়নি, সে পছন্দ করে না এসব। তাই স্কুল টু বাসা, বাসা টু স্কুল, আবার কলেজ টু বাসা, বাসা টু কলেজ করে বের করে জীবনের 12 থেকে 13 বাজালাম। অথচ দেখ না, যে বিয়াদবের জন্য এসব করেছি সে ঠিকই রঙ্গ নীলা করে এখন বিয়ে করে নিয়েছে। আয়া! তৃপ্তির বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল বিকেল আর্তনাদের স্বরে আওড়ালো। কেউ আমাকে বুঝলো না, আমার দুঃখটা বুঝলো না। বড় মা আমাকেই পাঠালো এই ঘর ঝেড়ে মুছে তার ছেলে আর ছেলের বইয়ের জন্য চিতা সাজাতে। আল্লাহ গো, থাক কাঁদিস না। তুই তো আমাকে বলতে পারতি একটু, আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস, অথচ কাজের কথাটাই বললি না। এখন আর এত হাওমাও করে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। তৃপ্তি ওকে শান্ত করতে চাইল, তাতে আরও জ্বলে উঠল বিকেল। হঠাৎ কান্না থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কখনো না। আমি শান্তিতে থাকবো ভাবছিস? ইম্পসিবল। ওই ছেলের হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে না খাওয়া অবধি আমার শান্তি হবে না রে তৃপ্তি। যদি আমি মরে যাই তারপরও না, এই কষ্টের ফল তো তাকে দিতেই হবে। তার কি দোষ? বেচারা কি জানতো নাকি তারই আপন চাচাতো বোন তাকে লাইক করে? জানবে না কেন? পুরুষ মানুষ কি এত বোধাই নাকি? কে তাকে পছন্দ করে কে অপছন্দ করে তা বুঝবে না হো। আর তুই তাকে বেচারা বলছিস কেন? তুই কি আমার পক্ষে নাকি তোর ওই হারাম খোর ভাইয়ের পক্ষে? এই তৃপ্তি, উত্তর দে। তৃপ্তি হাত দুটো জড়ো করে বলল, আমায় ক্ষমা কর, তোদের মাঝখানে আমি ঢুকতে চাই না। যা খুশি করিস গে, এখন ঘরটর গুছা। বড় মা এলো বলে আসো, পারবো না আমি। বিকেল কি বুকে সরিয়ে ডাকবি আর আমি তার জন্য ফুলের বিছানা সাজাবো? নো ওয়ে, পারবো না। না মানে না। তৃপ্তি মৃদু শ্বাস ফেলল, ভেতর দিয়ে হাসিতে পেট মুচড়ে উঠছে তার। বিকেলটা এরকমই একটু অদ্ভুত, অল্পতে অতি আবেগী, কাঁদতেও সময় নেয় না, হাসতেও না। ওর ক্রাশ লিস্টের তালিকা বিশাল বড়, তার ভেতর যারই বিয়ে হোক তাকে নিয়েই এমন হাউমাউ করবে মেয়েটা। তৃপ্তি এই আচরণের সঙ্গে অভ্যস্ত, কিন্তু এবার যে নিজেদের আপন কাজের মির্জাবাড়ির বড় ছেলে রোদ্দুরের দিকেও নজর দিবে পাগলি মেয়েটা, এটা সত্যি বিস্ময়কর ব্যাপার ছিল তার জন্যে। একই সঙ্গে ভয়াবহ। রৌদ্রর ভাই জানলে মেরে হাড্ডিগুড্ডি একত্র করে জড়ো করবে। সেগুলো দিয়ে এই ঠান্ডায় আগুনও ধরাতে পারে। যে জল্লাদ ছেলে, বাপরে বাপ। পাগলিটা বুঝতে চাইছে না এভাবে কান্নাকাটি করার কোনো মানে হয়? ওরা সবাই একই বাড়িতে হই হই করে বড় হওয়া, মেতে ওঠা ভাই বোন দল। বাড়িটির নাম অস্ত্রপাত। এমন অদ্ভুত নামকরণের কারণ কেউই জানে না, এমনকি এ বাড়ির সিনিয়র কর্তা অমেদ মির্জাও না। বংশসূত্রে পাওয়া এই দোতলা বাড়িতে তারা 4 ভাই বোন মিলেমিশে বসবাস করছে। আজকালকার যুগে এমন দেখা মেলা ভার।
কিন্তু উমেদ মির্জার এক কথা, যতদিন মা বেঁচে আছেন ততদিন সব ভাই বোন পরিবার নিয়ে একত্রে থাকবো। তিনি যেন মনে বিন্দুমাত্র কষ্ট নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে না যায়, সেই মোতাবেকই নিজ তলার 2 ইউনিট বড় ভাই, মেজো ভাই আর দোতলার 2 ইউনিট ছোট ভাই এবং একমাত্র বোন ভাগ 12 আড়া করে সুন্দর মতো থাকছেন। বড় ভাইয়ের ঘরে 2 ছেলে মেয়ে, রৌদ্র এবং মিশু। মেজো জনের 2 মেয়ে, তৃপ্তি এবং স্বস্তি। ছোট ভাইয়ের একমাত্র মেয়ে বিকেল আর ফুপুর 2 ছেলে সৌম্য, দীপ্য। এই 7 ভাই বোন এ বাড়ির প্রাণ যেন। ওদের চঞ্চলতায় মুখর, তাই হই হুল্লায় মির্জা বাড়ির সরগরম হয়ে থাকে সবসময়। তবে আজকের বিষয় ভিন্ন। আজ এ বাড়ির বড় ছেলে এমন একটি কাণ্ড ঘটিয়ে এসেছে তা কেউ গুণাখরেও কল্পনা করতে পারেনি। সময়টা বিকেল বেলা ছিল। ভাত ঘুম সেরে যে যার মতো উঠে ব্যস্ত হয়েছিল কাজে। সন্ধ্যার নাস্তা, রাতের রান্না কি হবে তাই নিয়ে গোজরগোজ চলছিল রান্নাঘরে। ছেলেমেয়েরা সবাই বসেছিল বাড়ির মধ্যখানের এক টুকরো উঠোন পথ। কুয়াশার চাদর নামছিল ঝোপ করে। ঠিক সেই সময়টাই কলিং বেল বাজলো মূল দরজায়। দীপ্ত উঠে এলো দল ছেড়ে। দরজা খুলতে আর্ত চিৎকার ভেসে এলো মুখ থেকে তার। সজোরে চিৎকার করে বলে উঠল, ভাইয়া! সেই আর্তনাদে পড়ি মরি করে ছুটল সবাই, যে যেখানে ছিল। এমনকি বিকেলও। মেয়েটা সবেমাত্র আর আর্টের সরঞ্জাম নিয়ে বসেছিল। একটা সূর্যাস্ত ডুবা আকাশকে ফ্রেম বন্দি করার শখ অনেকদিন যাবৎ, আর সেই ইচ্ছে নিয়ে আজ সাত হয়ে বসেছিল। কিন্তু তাকেও উঠে ছুটতে হলো শেষমেশ। উঠবার সময় নীল রংটা ছলকে পরে হাত জামা পায়ের কিছুটা অংশে দাগ ফেলল। বিকেল পাত্তা দিল না রৌদ্র ভাইয়ের কী হলো তাই জানা মূল্য বিষয়। দেখা গেল মানুষটার কিছুই হয়নি। 6 ফুট 3 ইঞ্চি শটান দেহখানা টান টান করে দাঁড়িয়ে আছে পাথরের মুখ করে। তবে পাশে দাঁড়ানো 5 ফিট 9 ইঞ্চির মেয়েটাকে চিনতে পারল না বিকেল। মেয়েটার চোখ ভরা কৌতূহল, কেমন ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে দেখছে সবাইকে। এমনকি বিকেলও ওকে দেখে রৌদ্রের হাতটা আগড়ে ধরে আরও শক্ত করে। বিকেল বিস্ফোরিত। তারপর পুরোই জানলো সবচেয়ে অপ্রিয়কর সত্য কথা। মেয়েটা আর কেউ নয়, তারই পছন্দের মানুষটির সদ্য বিবাহিত স্ত্রী। বিকেল এখনো কাঁদছে, চোখ জোড়া লাল হয়ে ফুলে গিয়েছে তার। নিজে কিছু করছে না, তৃপ্তিকেও নড়তে দিচ্ছে না। তৃপ্তি হতাশ, কি বলে সে সান্ত্বনা দেবে ঠিক বুঝে আসছে না তার। একটা হাত পিঠের উপর রেখে ঘষে চলছিল। এমন সময় বিড়িয়ে রাখা দরজাটা টান হয়ে খুলে গেল। তৃপ্তি চমকে উঠে দেখল রৌদ্র এসে দাঁড়িয়েছে, চোখ মুখ লিলিপ্ত, যেন কোথাও কিছু হয়নি। তৃপ্তি কিছু একটা বলার জন্য ঠোঁট সামলানো ফাঁক করতেই চোখ ইশারায় তাকে থামতে নির্দেশ দিল রোদ। ঘরের ভেতর ঢুকে তৃপ্তিকে বাইরে চলে যেতে ইশারা করলো। বিকেল দেখল না কিছুই, তার পিঠ পিছনে রৌদ্র দাঁড়িয়ে। তৃপ্তি ভাইয়ের কথা মোতাবেক ঠেলে বিকেলকে সরালো বুকের ওপর থেকে। আমতা আমতা স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে, আমায় একটু যেতে দে। কই? ভাঙা কণ্ঠস্বর। 2 মিনিট, তুই বস, আমি আসছি বলেই উঠে ছুটল তৃপ্তি। তার যাওয়ার পানে অনুসরণ করেই পিছন ফিরে চাইল বিকেল আর চমকে উঠল। মানুষটা পাঞ্জাবির 2 পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। ভাবভঙ্গিতে কোনো বিকার নেই। বাহরে, এর জন্য কিনা কেঁদে কেঁদে মরছিল সে। নিজেই নিজেকে ধিক্কার জানিয়ে উঠে পড়ল বসা থেকে। লাফ দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে একটা হাত বাড়িয়ে টেনে নিজের বুকের পাটাতনে আছড়ে ফেলল রোদ্দুর। বিকেল আটকে উঠে এত কাছের আর আগে কোনোদিন আসা হয়নি। কোথাও যাচ্ছিস? ফিসফিস করে জানতে চাইল সে। বিকেল মুচড়ে
উঠতে উঠতে জানালো জাহান্নামী গলা দিয়ে কথা নয়, যেন আগুনের হুলকা বেরোচ্ছে তার। হাসলো ছেলেটা। ওখানে যাওয়ার পারমিশন তোকে কে দিয়েছে? আমার যেখানে খুশি আমি সেখানে যাব, পারমিশন নেওয়ার কি আছে? আমার পারমিশন ছাড়া এক পা এদিক ওদিক হলে ভেঙে হাত ধরিয়ে দিতে 2 সেকেন্ড লাগবে না যে। ভুলে গেছিস ওটা আগের হিসেব, এখন ভিন্ন। কি ভিন্ন? তোমায় বলতে পারবো না রোদ ভাইয়া। ছাড়ো। ছাড়বো না। আমি কিন্তু চেঁচাবো। চেঁচা। বেশি করছোস। জানিসই তো বাড়াবাড়ি আমার রক্তে মিশে আছে। ভালো হচ্ছে না কিন্তু। কবে ভালো কিছু করেছিলাম আমি? রোদ ভাইয়া কি আমার হাতে লাগছে? এবার ছেড়ে দিল রৌদ্র। বিকেল সুযোগ পেয়ে সরে দাঁড়ালো। হাতটা দেখলো ভালো করে। লাল হয়ে গেছে জায়গাটা। এত শক্ত করে চেপে ধরে কেউ? পাঠার বাচ্চা একটা। দুনিয়ার আর কারো বেলায় কোনো মাথা ব্যথা নেই। যত জোর জোরারি সব তার সঙ্গে। তোর বউটা যেন তোর সে ডাবল তেরা হয়। তুই যদি ডানে যাইতে বলিস সে যেন বায়ে যায়। তোর জীবন যৌবন সব যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে। দোয়া করে দিলাম। বদদোয়া। ফু। মনে মনে বিড়বিড় করে বিকেল। তার ফু শেষ হতেই হেসে উঠে রোদ্দুর। বিকেল বউ কুচকে তার দিকে চেয়ে শুধালো কি? রৌদ্র 2 হাত মুখে চেপে ধীর পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দুধারে মাথাটা নাড়তে নাড়তে বলল কিছু না। তারপর ফট করে দরজাটা আটকে দিতে লাফিয়ে উঠল বিকেল। কি হলো এটা? দরজা আটকাচ্ছ কেন? বলতে বলতে এগিয়ে এলো চপল পায়ে। রৌদ্রর ঘুরে দাঁড়িয়ে আকস্মিক বিকেলের হাত দুটো মুঠোয় ভরে নিয়ে বলল শান্ত হ। কিছু বলেই চলে যাব। সিনক্রেট করছিস কেন? আমি সিনক্রেট করছি? আমি? তুমি আসলে একটা লুচ্চু। বউ যদি দেখে বোনকে নিয়ে এক রুমে দরজা আটকে আসো কি ভাববে কি হো? চোখ মুখ শক্ত হয়ে গেল রৌদ্রের। এমন কিছু বলতে পারে বিকেল? কল্পনাতেও ভাবেনি ছেলেটা। বিকেল ও কোনো দিন ভাবেনি রোদের সামনে এমন আচরণ করবে সে। সব সময় মাথা নিচু করে চুপচাপ সব মেনে আসা বিকেলের আজ কি হলো? কিছুই পরোয়া করতে চাইছে না যেন। সত্যি সত্যি রৌদ্রের এমন কাজ মানতে কষ্ট হচ্ছে তার। বুক জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না পারছে কাউকে বোঝাতে, না পারছে নিজেকে শান্ত করতে। তাই তো না চাইতেও উঠে আসছে এলোমেলো কথাবার্তা। সামনাসামনি থাকলে ভয়াবহ কাণ্ড হতে পারে ভেবে বিকেল বাইরে বেরোনোর জন্য অস্থির হলো। তাতে রৌদ্রের মেজাজ চলল চটপট করে। গলার পারদ তুলে শুধালো সমস্যা কি? আমার সঙ্গে এর আগে এক ঘরে থাকিসনি নাকি? এখন এত ঢং কেন? ওই যে বললাম এখন হিসেব আলাদা। কিসের হিসেব আলাদা? আমার বউ হলে তুই তোর ইচ্ছা স্বাধীন মতো যা খুশি তাই করতে পারবি। আপনি যদি যা খুশি করতে পারেন আমাদের করাই দোষ কিসের? কি বললি? কি বললি? আবার বল। বলতে বলতে বিকেলকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করালো রৌদ্র। চেপে দিল হাত দুটো এক হাতে, অপর হাতের 2 আঙ্গুলে থুতনি চেপে চুপ গরম করে শুধালো কি যেন বলছিলি? আবার বল এখন। কিছু একটা উত্তর দিতে মুখ খুললেও উচ্চারণ করতে পারল না। রৌদ্র আরও জোরে চাপা দিয়ে ধরল। এবার ব্যথায় গুঙ্গিয়ে উঠল মেয়েটা। রৌদ্র ছেড়ে দিল। গম্ভীর কণ্ঠে সাবধান করলো তোর ভণ্ডামি দেখতে এ ঘরে আসেনি। একটা কথা বলতে চেয়েছিলাম বাট জাগে আমার ঘর থেকে বের হ। নেক্সট টাইম এ ঘরে তোকে যদি দেখি তোর হার আস্ত থাকবে না একটাও। অসভ্য মেয়ে। ভুলে গেছিস কিভাবে বড়দেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় তাই না? গজরাতে লাগলো সে। বিকেল চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো। মনে মনে আওড়ালো পাঠার বাচ্চা পাঠা। আমায় এত দুঃখ দেওয়া হাতে গালে হৃদয়ে তোকে যদি এর চেয়ে অধিক দুঃখে দুঃখিত না করি তবে আমার নামও বিকেল মির্জা নয়। তোর ফুলসজ্জা সজ্জাকে আজ যদি না শুয়েছি
তবে তোর একদিন কি আমার যত দিন লাগে, জাস্ট দেখ তুই। মেহেরজান আদিবার থুতনি ধরে বললেন, মাশাল্লাহ, চাঁদের টুকরা নাতি বউ আমার। ও রোদ, এরকম পরি তুই খুঁজা আনলি কোন হান থাইকা রে? আদিবা শরমে নাই, গদগদ হয়েছে, বুকের সঙ্গে বুক মিশিয়ে নিয়েছে, পারছে না মিশে যেতে সোফার ভেতর। বিকেল দাঁড়িয়ে আছে রাগ শূন্যর মুখে, চোখ জোড়া লাল তার। তাই দেখে মেজো চাষি লতা জানতে চেয়েছিলেন, তোর চোখে আবার কি পড়লো রে সানি? পড়ছে মেজমা, কাট গলায় জবাব সুরে দিয়ে সরে পড়েছে। লতা থতমত খেলেন, এর আবার কি হলো? সৌম্য চোখের ইশারায় জানালো সে কিছুই জানে না। স্বস্তি ফিসফিস করে বলল, এই নিয়ে 14 বার দাদি এ কথাটা বলল। একটা মানুষ এক কথা কতবার বলতে পারে রে আপা? বিকেল ভাবলিশীল গলায় জবাব দিল, যতবার মন চায় এ বাড়িতে আজ থেকে যার যা খুশি তাই করবে। তোমার আবার কি হলো আপা? তুমি এমন চেতে চেতে আসো কেন? তোর কি তাই মনে হচ্ছে? অবশ্যই তোমার চোখে মুখে রাগ উপসে পড়ছে। এই রাগ দেখাবে বড় মা, সেই দেখো না বইয়ের জন্য জমিয়ে রান্না করছে রাতের। শুধু বড় বাবাই নিশ্চুপ, বাদ বাকি সবাইকে দেখে মনে হচ্ছে এগুলো ডাল ভাত ব্যাপার, তাই না? হবেই তো, এ বাড়ির সুপুরুষ তো সে নিশ্চয়ই তুলে নিয়ে এসেছে কোনো রানী মহারানী, তাই কারো কোনো মাথা ব্যথা নেই। তুই আমি করলে এতক্ষণে ত্যায্য করে দিত। যা বলেছ আসলেই, রৌদ্রর ভাইয়ার বেলায় সব মাপ, আমাদের বেলায় সব ভুল। হারে বজ্জাত শয়তান যে একটা, কয়জন চেনে ওর গ্রগ? দাঁতে দাঁত ঘষলে বিকেল। স্বস্তি হেসে ফেলল। মেহেরজান খেকিয়ে উঠলেন দুজনের উপর। ওখানে দাঁড়াইয়া খিখি না কইরা ভাবিরে নিয়া তার ঘরে বসা। মাইয়াডা নয়া আইসে, ভয়ে কাঁপতাছেও কেমন। ওর লগে কথাবার্তা কইয়া হালকা কর। এই বিকেল, এই সেরি আইয়া নিয়া যা তোগো ভাবিরে। আমার বাল মনে মনে আওড়ায় স্বস্তিকে ঠেলা দিয়ে সামনে এগিয়ে দিল সে। পিছন থেকে বলল, নিয়ে আয় তোর ভাবিকে। তারপর নিজে গটগটিয়ে এগোলো দীপ্রর খোঁজে। রৌদ্রর ভাইয়া তার ঘরে আছে। আজকে তার ঘরেই নতুন বউ নিয়ে বাসর হবে। যা করার ওখানেই করতে হবে। দীপ্রকে পাওয়া গেল তার ঘরেই, খেলছিল ফোনে। ফুপি নেই, সৌম্য নিচে। এই সুযোগ বিকেল দীপ্রকে ডেকে নিল। আয় না ভাই, প্লিজ প্লিজ। দীপ্র বিরক্ত হয়ে বলল, আমার গেমটা ধরলেই একটা না একটা জ্বালা হাজির হয়, একটু শান্তিতে খেলতে পারি না। তোমার কি চাই? তুই আয় একবার, যা করতে বলবো জাস্ট চুপচাপ করবি, কাউকে বলবি না, কাউকে না, একদম সিক্রেট রাখবি। বিনিময়ে 1000 টাকা দেব। চক চক করে উঠল দীপ্রর চোখ জোড়া। সিরিয়াসলি? আরে হ্যাঁ, 3 সত্যি। আচ্ছা অগ্রিম 500 দেব। আসবি? আসবো। দীপ্রকে নিয়ে চলে এলো সেই ঘরে। পা টিপে টিপে এগোলো তারা। দীপ্রকে দিয়ে দেখালো ভেতরে রাক্ষসটা বসে আছে কিনা এখনো। দীপ্র সাধারণভাবে হেঁটে হেঁটে ঢুকে আবার বেরিয়ে এলো। নেও কেউ। বিকেলের বুকের ওপর থেকে একটা বড় পাথর সরে গেল। তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে দরজা দিল আটকে। বজ্জারটা কোথায় গেছে কে জানে। যাক যে চুলাই, তারই সুবিধা হলো। যা করতে এসেছে চুপচাপ করেই বেরিয়ে যাবে, কেউ কিছু টের পাওয়ার আগেই। এরপর যা হলো তা ঘটতে সর্বোচ্চ মিনিট 2 সময় লাগলো বিকেলের। এটা চট বাথরুম। এই ঘরটায় বালতি ভরে পানি টেনে এনে দীপ্রকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে পুরো বিছানায় জুড়ে পানি ছড়িয়ে দিল সে। প্রথমে অবাক হলেও পরে খুশি মনে কাজটি করলো দীপ্র। বিকেল আপু মানেই মজার কিছু। এর আগে কত ক্রাই
ঘটিয়েছে তারা দুজন একসাথে। এক বালতি পানি পুরোটা শেষ করলো বিকেল। তারপর আরেক বালতি হাফ পানি এনে একদম মাঝখানে ঢাললো। তোষক ভিজে শেষ, ওপর দিয়ে চাদরটা বিছিয়ে দিল যেন বোঝা না যায়। যেই বসতে যাবে অমনি টের পাবে এই শীতের ভেতর। হাহা হাহা, বেচারা তোর বাসর শুয়ে পড়েছে রে। মনে মনে খুশিতে বাক্যম হলো সে। হিষ্ট চিত্রে বেরিয়ে এলো পরে। ঈদের সালামি থেকে বাঁচানোর 1000 টাকার নোটটা দীপ্রকে ধরিয়ে দিয়ে কসম কাটিয়ে নিল এই কথা যেন খুনাখড়েও ফাঁস না হয়। যেভাবে গেম খেলছিল সেভাবেই গেম খেলতে থাকবে। আর বিকেল বসবে পড়তে, পড়াশোনার উপর কিছু না। একমাত্র এইটাই মানুষের সাথে প্রতারণা করে না, বাদ বাকি সব ছেড়ে যাওয়া পার্টি। সত্যি সত্যি হুল্লা পড়ে গেল। রাত বাড়তেই প্রথম টের পেল আদিবা। ওকে নিয়ে বসানোর সঙ্গে সঙ্গে ধপ করে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। পরনের সেলোয়ার কামিজ ভিজে গেছে সামান্যতেই। মেজো চাচি সন্দেহের জেরে বিছানায় হাত রেখে চিৎকার করে বললেন, ও আল্লাহ রে, পুরো বিছানা ভিজা, এত পানি কে ফালাইছে? আয় হায়! হই হুল্লা শুনে ছুটে এলো সকলেই। বিগড়ে ছুটে এলো সবার সঙ্গে, গলা মিলিয়ে বলল, হায় হায়, এগুলো কি? রৌদ্র সবার শেষে ঘরে ঢুকলো। সে গিয়েছিল ছাদে সিগারেট টানতে। চিৎকার চেঁচামেচি শুনে নিচে চলে আসা বড় মা ছেলের দিকে তাকিয়ে উদ্বেগ জড়িত গলায় শুধালেন, দেখ না বাবু, পানিতে ভিজে চুপচাপা পুরা। এসব কে করলো? রৌদ্র কিছুই বলল না, শুধু কেমন চোখে বিকেলের দিকে তাকাতেই বিকেল দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে ফেলল, কেমন ভাবি গো আমাদের। হায় হায়, এসেই মুতো দিয়ে পুরো বিছানায় সর্বনাশ করছে। তার কথায় উপস্থিত বাচ্চা দল হেসে উঠল খিলখিল করে। হাসলো না কেবল রৌদ্র মির্জা, চোখে মুখে অমানিসার অন্ধকার তার। বড় মা চোখ রাঙিয়ে তাকাতেই বাচ্চা দল চুপটি মেরে গেল। বিকেল গলা খাকড়ি দিয়ে কিছু একটা বলবে, তার আগেই মেহেরজান ধমকে উঠলেন, সব অডিক বিশুর দল বাইর হ। তোগো মধ্যে কেউ না কেউ এই কাজটা করছোস। নতুন বউ আইছে বাড়িত, আর দুষ্টামি শেষ হয় না। সব ডিরে বাইন্দা পিডান লাগে। বজ্জাতের দল। বিকেল বিড়বিড় করলো, বুড়ির বড় দয়া মায়া লাগছে না বইয়ের ওপর। তারও 2টা ডোজ দিতে হবে। কটকটি বুড়ি, কি বিড়বিড় করছোস? ওই সেরি, বুড়ি চোখ রে। মনে মনে বলল বিকেল, মুখে বলল, সুরাপুরি, দেখো না কেমন জিনের তাণ্ডব। এত বড় বিছানাটা ভিজে কি অবস্থা এখন সব দোষ জিন পরীর, তোগো কোনো দোষ নাই। আমরা কি করছি? আজব তো, এই ঘরে যা হয় সব কিছু ঘুরে ফিরে আমাদের কাঁধের ওপর পড়ে কেন? তোদের না, তোর কাণ্ডের ওপর। কারণ এ বাড়ি তো উল্টাপাল্টা করানোর মাইয়া একমাত্র তুই। ভাল লাগে না দাদি, অযথাই না জেনে আমারে ব্রেম দিবা না, খবরদার। 100 বার দিমু, কি করবি তুই? বুড়ি রে, আদিবা বলে উঠল। 2 দাদি নাতির মাঝখানে একবার নরম সুরে গলা ঝাড়ল, থাক দাদি, যা হবার হয়ে গেছে। না জেনে কারো উপর আঙুল দেওয়া ঠিক না। মেহেরজান বললেন, ওরে তুমি চেনো না নাতি বউ, দুনিয়ার বান্ধবী এইটা। এই আকাম যদি কেউ কইরা থাকে তবে সেটা ওই। থাক দাদি, করলে করেছে। এই বয়সের ছেলে মেয়েরা একটু মজা মস্করা করে থাকে। এরপর বড় হয়ে গেলে কি আর এই দিন ফিরে আসবে? আপনি আর বকবেন না তো বাদ দিন। দেখছোস কত ভালা মাইয়া। এইগুলা হচ্ছে বংশের শিক্ষা। তোগরে দিতে পারলাম না। এই চলো সবাই, নয়া বউরে আমার ঘরে বসাও আর এই তোষক বিছানা সব পাল্টানোর ব্যবস্থা করো। বড় বৌমা, এই তৃপ্তি, ধর তোর ভাবিরে নিয়া চল। সবাই বেরোতেই বিকেল দপ করে বকিং চেয়ারটার উপর বসে পড়ল। বসে বলতে শুয়েই পড়ল এক প্রকার। বকিং চেয়ারটা জোরে
দুলে উঠল। বিকেল চিবিয়ে চিবিয়ে আওড়ালো একা একাই। শালার কপাল, ঘরে শত্রু বিভীষণ। একজনে কি কম ছিল খোদা, এখন আরেকটারে পাঠাইলা তুমি। এতদিন বুড়ির যন্ত্রণা সইতে সইতে দেহ কয়লা, এখন এই নয়া বইয়ের ডং সইতে সইতে কলিজা কয়লা হইবে। কি নাটক বাবারে। তারপর ভেংসিয়ে বলল, থাক বাদ দিন, আপনি আর বকবেন না। হুঁ। কথাটা শেষ করা মাত্রই মাথার উপর গাঁটটা পড়ল একটা। বিকেল চমকে উঠে দাঁড়ালো। ব্রুজোরা কুঁচকে গেছে তার। রদ্রুর মির্জা পাথরে মুখ করে দাঁড়িয়ে, চাটিটাও সেই মেরেছে। বিকেল ভয় পেলেও প্রকাশ করল না। সাহস বজায় রেখে হম্বিতম্বি গলায় শুধালো, সমস্যা কি, মারো কেন? রদ্রুর বলল, তুই আমার বউকে ভেঙালি কেন? তাতে কি হয়েছে? তোমার বউয়ের গায়ের গোস্ত 1 কেজি কমে গেছে, তার চেয়েও বেশি। ও আমার বউ, মাইন। ওর ওয়েট আছে একটা, যার তার মুখ দিয়ে তার নামে ভেংসি বের হবে, আর আমি সেই মুখ আস্ত রাখবো ভেবেছিস? উড়ি 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 মাইরে। কি ডায়লগ বাপ, দেখো না, ভয়ের চোটে আমার কিডনি লক হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। সিরিয়াস, বিরাট ভয় পাইছি। ওহ ওহ ওহ। রৌদ্র চেয়েছে বিকেলের নাটকটা দেখলো, তারপর হঠাৎ এগিয়ে এসে এক হাত ওর গলার নিচ দিয়ে ঢুকিয়ে কেজা করে চেপে ধরলো। পিঠটা মিশল বুক বরাবর। বিকেল হতভম্ব হয়ে চিৎকার করতে নিতে অপর হাত দিয়ে মুখটা আগড়ে ধরল। বিকেল দু চোখে এবার নিশ্চিত ভয়। রৌদ্র মুখটা কানের কাছে নামিয়ে ফিসফিসিয়ে জানতে চাইল, এখন কর। ওহ ওহ ওহ। আহ হা আহা আহা। কি এখন ওই সাউন্ডগুলা কর, অসভ্য সাউন্ডগুলা। মুচড়ে চলেছে বিকেল সারা পাবার জন্য। যতই মোচড় দেয় ততই শক্ত করে চেপে ধরে রৌদ্রর। শেষ পর্যন্ত শক্তিতে না পেরে হাল ছেড়ে একদম নিথর হয়ে পড়ে। রৌদ্রর এবার ছেড়ে দিতে ওর দেহটা দপ করে বুকিং চেয়ারের উপর পড়ল। রৌদ্রর এগিয়ে গেল বিছানার দিকে। যেতে যেতে বলল, নিজেকে বড্ড চালাক ভাবিস তো, তবে জেনে রাখ, অতি চালাকের গলায় দড়ি। গলার কাছটা জ্বলে যাচ্ছে, অত শক্ত করে চেপে ধরে কেউ আর একটু হলে হয়তো বুকের দম আটকে মরেই যেত ও। অসভ্য পাজি লোক একটা, খালি পারে জলুনি দিয়ে যেতে, নেবানোর যোগ্যতা তো নেই। রৌদ্রের একটা টানে চাদরটা ফেলে দিল মেঝেতে। তোষকের রং নীল, ভিজে চুপচুপে হওয়া গাঢ় নীল দেখাচ্ছে এখন, অনেকটা ডার্ক নেভি ব্লু কালার। সেই দিকেই একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর হঠাৎই পেছন ফিরে বিকেলের চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে শোধালো, আমার বছরে তোর এই জ্বালা কিসের রে? নিবাতে 1.5 বালতি পানি খরচ করেছিস। ঈষৎ কঁপে উঠল বিকেল। চোখের তারায় ঢেউ খেলে গেল একটা। ধরা পড়ে যাওয়ার মতো মুখখানা করে সেকেন্ড 3 নিশ্চল রইল সে। রৌদ্রও স্থির, যেন উত্তর না জেনে এক পাও নড়বে না সে। বিকেল ইতস্ত করল, হাসল ক্ষীণ। টলাতে না পেরে শেষমেশ আমতা আমতা করে বলে উঠল, আমি, আমার মানে আমার জ্বলবে কেন? তোমার বউ, তোমার খাট, আমার তাতে কি? তোতলাচ্ছিস কেন তাহলে? এমনি এমনি আর কি, যে জোরে চাপ দিয়ে ধরলে গলায়। কথা আটকে আটকে আসছে, তুই করিসনি? বিকেল দুদিকে মাথা নাড়ল। এত জঘন্য একটা কাজ আমি করতে পারি বলো রোদ ভাইয়া? আফটার ওয়াল সে তোমার ওয়াইফ। আজ তোমাদের বাসর রাত, আর আমি কিনা এ ধরনের একটা কাজ করব, তার মানে আমার বাসরে তোর কোনো সমস্যা নেই, তাই বলতে চাইছিস? হ্যাঁ, কোনো সমস্যা নেই। যার সঙ্গে খুশি তার সঙ্গে বাসরটা সারতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ করো। এ না, 1 মিনিট। যার সঙ্গে খুশি মানে বিয়েটা যার সঙ্গে করছো তার সঙ্গে করবে। এখানে অন্যের কথা এলো কোত্থেকে? তুই তো বললি আমার বাসরে প্রবলেম নেই, যার সাথে খুশি করতেই পারি। কথার প্যাসে ফেলবে না রৌদ্র ভাইয়া?
আমি সেটা মোটেই বলিনি। বলেছি তোমার বাসরে আমার প্রবলেম নেই, তাহলে যার সাথে খুশি করতেই পারি। আচ্ছা ঠিক আছে। আরে না, এটা বলিনি আমি। তাহলে কি বলেছিস তুই? আমার বাসরে তোর সমস্যা আছে সেটাই মানছিস তো? নাকি হ্যাঁ মানছি তোমার বাসরে আমার অসুবিধা আছে, তুমি করবে বাসর আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? হুম, এর মানে যার সাথে খুশি তার সাথে করতে পারি না, তাই তো? একদম। করতে গেলে তুই পানির বালতি উল্টে ফেলে এরকম সব ভিজিয়ে দিবি, তাই তো? একদম একদম। আবার জিগা ফট করে দাঁত দিয়ে জিভটা কাটলো বিকেল। ভয়ার্ত চোখ জোড়া মেলে দেখলো রৌদ্রের ঠোঁটের কোণে একটা নাই নাই হাসি ফুটে উঠেছে। শিট শিট শিট, এই লোকটা সব সময় কথার খেলায় খেলে বিকেলকে হারিয়ে দিয়ে নিজে জিতে যায়, উদ্ধার করে নেয় সব কিছু যা লুকাতে আপ্রাণ চেষ্টা চালায় মেয়েটা। এর আগেও এমন বহুবার হয়েছে, আজকেও হলো। দূর, বিকেলই বা কি জানেই যখন রৌদ্রের স্বভাব সম্পর্কে, তখন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার খেলার মাতল দৌড়ে ভেঙে গেলেই পারত। এখন কি হবে, যা হবে তা ইন্নানিল্লাহ। বিকেল মনে মনে বিপদ কাটানোর দোয়া পড়তে শুরু করতে গিয়ে তালগোল পাকিয়ে কি দোয়া পড়লো কে জানে। তাতে বিপদ না কমে আরও বাড়ল বরং। এগিয়ে এলো রৌদ্রুর। বিকেল পিছাতে গিয়ে ব্রোকিং চেয়ারটা পায়ের কাছে বাধা বাঁধল তার। থমকে দাঁড়িয়ে সামনে চেয়ে একটু হাসার চেষ্টা করলো। রৌদ্র এগোতে এগোতে একেবারে তার সম্মুখীন পানে এসে দাঁড়িয়েছে। দুজনের ভেতর ডিফারেন্স কেবলমাত্র এক হাতের। বিকেল আমতা সুরে শোধালো, সরি রোদ ভাইয়া, সরি। শুনতে চাইনি, জবাবটা এলো কাট কাট গলায়। মেয়ে গেল বিকেল। মাথা নিচু করে দাঁড়ালো একবার। যা হওয়ার তা তো হয়ে গেছে, এবার যে শাস্তি ধার্য করা হবে তাই সই। কিন্তু নিজের প্রতি রাগ লাগছে অনেক। কিভাবে জেনে বুঝেও এই পাগলের পাল্লায় পড়ে গেল সি। ওর হাত টেনে ধরল রৌদ্র। আমার বিয়েতে আমার বাসরে তোর এত আগুন ধরলো কেন রে? এটাই বুঝলাম না। এটার উত্তরও আমার চাই, বুঝলি? চাই। বলতে বলতে টেনে নিয়ে চলল বাথরুমে। বিকেল হাত মুচড়ে ছাড়ানোর চেষ্টা করলো না, চুপচাপ গিয়ে দাঁড়ালো তার পিছু পিছু। উত্তর দিবি নাকি যা করতে বলবো তাই করবি? সুস কর, চালু। ধমকে উঠল এবার সে। বিকেল দু চোখ টলমল করছে, উপসে পড়তে চাইছে জল কোনারা। বহু কষ্টে নিজেকে সামলে সে কোনো রকমে বলল, যা করতে বলবে করব। সত্যি? কাঁদছিস কেন? কাদার মতো এখনও তো কিছুই করলাম না। চোখ মুছ বলছি। ব্ল্যাকমেইল করে লাভ নেই। আমার চোখের পানিতে তোমার ব্ল্যাকমেইল হয়েও না রৌদ্র ভাইয়া। কথাটা জিভের আগায় এসে আটকে গেল। গিলে ফেলল বিকেল। নীরবে চোখ মুছে নিয়ে রোদের দিকে তাকাতেই সে ইশারা করলো বাথটাবের দিকে। ওটাই ওঠ। কুইক চোখের দৃষ্টিতে অসহায়টা রৌদ্র দুদিক মাথা নাড়িয়ে শুধালো, লাভ নেই, লাভ নেই, ওইসব আমি দেখব না। আমার বাসর পণ্ড করার দাম তোকে দিতে হবে না। আলবাদ হবে। ওট ওট বলছি। শেষে কথাটা ধমকে বলতেই সব সেরে শুয়ে এক কোণে কোণে শীতের রাতে ঠান্ডা পানির ভেতরে জামা কাপড় সহই উঠে দাঁড়ালো বিকেল। মনে হলো পানির ভেতর অসংখ্য তিনকু ফলা ধরা ছুরি, সেগুলো ক্ষত বিক্ষত করছে তার হাত পা। গোটা শরীরটা কাঁপুনি দিলেও তাঁত দিয়ে জিভ কামড়ে নিজেকে সামলে নিল বিকেল। ভেজা চোখে রোদের দিকে চাইল। তার কোনো বিকার নেই, বরং বাথরুমের দেওয়ালে ঠেস দিয়ে দুহাত বাজ করে বুকের পাড়ে নিয়ে দাঁড়িয়ে মানুষটা। বিকেলের গা পিন্দি জ্বলে গেল। রৌদ্রুর বলল, এবার কান ধর। কান ধরে দাঁড়িয়ে থাকবি 8 ঘন্টা। এটাই তোর শাস্তি রোদ ভাইয়া। নো টক, অনলি পানিশমেন্ট। জীবনে এবার যদি তোর শিক্ষা হয়, থর কানে। থর তেরে আসার ভঙ্গি করতে বিকেল ঝটপট কান দেওখানা শক্ত করে চেপে ধরে বেউ বেউ শব্দে কেঁদে ফেলল। রৌদ্রের তাতে বিন্দুমাত্র
ভ্রুক্ষেপ হলো না। সে ফোন বের করে টাইমার সেট করছে। মিনিট পাঁচেকের ভেতর বাড়ির প্রায় অর্ধেক জনগোষ্ঠী চলে এলো বাথরুমের সামনে। সবাই জানলো বিছানায় পানি দিয়ে তোশক ভেজানোর মহার্ঘ কাজটা আসলে কার। কেউই কিছু বলল না, আহা উহু ও করলো না, এমনকি বাচ্চা দলও না। রৌদ্রের করা হুকুম, যেই আহা উহু করবে তাকেও এই শাস্তি দেওয়া হবে। তাই সবাই চুপটি করে রইল। এদিকে নাকের জলে চোখের জলে ভেসে যেতে লাগলো বিকেলের পাষাণ মানবের হৃদয় গড়ল না মোটেও। ঘড়ির কাঁটায় ঠিক 30 মিনিট পূর্ণ হওয়ার পরই শাস্তি শেষ হলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বিকেল। ঘরে ফিরে গরম পানিতে পুরোপুরি শাওয়ার নিয়ে এখন বিছানায় বসেছে সে। গা কাঁপছে থরথর করে। কি ঠান্ডা পানি, তাতে আধ ঘন্টা ভিজে দাঁড়িয়ে থাকা। পায়ের পাতা অরস প্রায় সাদাসে হয়ে গেছে। নিজেই এক কাপ কফি বানিয়ে ফোন করলো ওসমান মির্জাকে। তিনি কাজের সূত্রে আজ বাইরেই আছেন। রাতে ফেরার কথা থাকলেও সন্ধ্যের দিকেই জানিয়েছেন যে ফিরতে পারবেন না। আগামীকাল দুপুর বা বিকেল নাগাদ বাড়ি আসবেন। প্রায় এরকম রাত বেরোত বাইরে কাটান তিনি। তার ব্যাপারটা বিকেলের কাছেও একদম স্বাভাবিক। দুবার রিং হয়ে কেটে গেল ফোনটা। আবার কল করলো বিকেল। এবার একটা রিং পড়তেই ধরলেন ওসমান। গম্ভীর কণ্ঠে বললেন, আমি ব্যস্ত আছি মামনি। বিকেল হাউমাউ করে আর্তনাদ করে উঠল, তোমার মেয়ে এদিকে মরে যাচ্ছে আর তুমি ব্যস্ততা দেখাচ্ছ বাবা। আবার কি হয়েছে? রোদ ভাইয়া আমাকে আধ ঘন্টা পানিতে দাঁড় করিয়ে রেখেছে জানো। এই ঠান্ডা ভেতর কানে ধরিয়ে তুমি নিশ্চয়ই কিছু করেছো, নইলে ও এমন করার ছেলেই না। বাবা তুমিও দেখো মামনি, তুমি বড় হলেও তোমার মনটাই যথেষ্ট বাচ্চামিতে ভর্তি। আমি তো জানি রোদ এমনি এমনি এরকম করবে না। তুমি যদি দুষ্টুমি না করো সেও শাস্তি দিবে না। আগে নিজ ঠিক হও। তুমি আসলেই আমার সৎ বাবা। ধ্যাত বলেই ফোনটা কান থেকে নামিয়ে কাটলো বিকেল। তারপর ছুঁড়ে মারলো মেজের দিকে। ওটা পড়তেই শব্দ হলো একটা। আর ঠিক তখনই ঘরে ঢুকলো তৃপ্তি। কপালে ভাঁজ, ভুঁয়ের মাঝখানে দাগ পাকানো। কি হলো, ভাঙচুর করতেছিস কেন? বিকেল কিছু বলল না। মগ হাতে কমফোর্টারটা টেনে শরীরের আষ্টে পিষ্টে জড়ালো। শীতে গায়ে কাঁপুনি দিচ্ছে তার। তৃপ্তি বসলো। কি দরকার ছিল এসব করার? অযথাই নিজের কাল ডেকে আনলি। জানিস তো ভাইয়া কেমন? বিকেল তাকালো জল ভরা দু চোখে। ভেজা কণ্ঠে শুধালো, সবাই শুধু ভাইয়া ভাইয়া করিস। ভাইয়াই বেস্ট। সে যা করবে ওটাই ঠিক। সে ভুল বললেও ঠিক। যদি ঘোষণা দেয় সূর্য পশ্চিম দিক দিয়ে উঠে তবে তোরা তাই স্বীকার করে নিবি। আচ্ছা, ওই লোকের ভেতর আছেটা কি এমন? এত আদর, সোহাগ, আহ্লাদ, তাকে দগ করার কারণটা কী রে ভাই? সেই ছোট থেকে দেখে আসতেছি উনি আমাদের সবার বড় ভাই না, আর বড় চাচার একমাত্র ছেলে, এ বাড়ির বড় ছেলে। আর আমরা কি বানের জলে ভেসে আসা? আমিও তো আমার বাবার একমাত্র মেয়ে। কই, সে তো আমায় অত ভালোবাসে না যতটা ভালো ওই ফালতু লোকটাকে বাসে। নাকি আমার মা নেই দেখে আমার কোনো দামই নেই এ বাড়িতে? বিকেল স্তব্ধ হলো তৃপ্তি। বিকেল মন খারাপের চূড়ান্ত নিয়ে বলল, সত্যি বললে গায়ে লাগে না। আমার যদি মা থাকতো তাহলে কেউ আমায় এত হেলাফেলা করতে পারতো না। আর সেও যখন যা ইচ্ছা তাই করতে পারতো না। আর যদি আমার জায়গায় তোকে এই শাস্তিটা দিত, মেজমা কি তা মেনে নিত? আমার বেলায় কেউ কিছু বলেনি, বরং চুপ করে রয়েছে। এমনকি বাবাকে ফোন দিলাম, বাবাও উল্টো তার সাপোর্ট নিল। একদিন আমি এখান থেকে চলে যাব অনেক অনেক দূরে। তারপর আর কোনো দিন ফিরে আসবো না, কোনো দিন না। কথা শেষ করে মুখ খুঁজলো হাঁটুতে। পাখির মতো ছোট্ট ছোট দেহখানা হাহাকারে কেঁপে উঠল ওর। তৃপ্তির বুকের ভেতরটা কেমন করে উঠল। বিকেল আর তার বয়সের খুব একটা ব্যবধান নেই, বড় জোর বছর দুয়েকের ছোট হবে সে।
কিন্তু শৈশব থেকে ওরা একে অপরের হাত ধরে বেড়ে উঠেছে। রক্তের সম্পর্কের চেয়েও ওদের মাঝে এক নিবিড় বন্ধুর বাঁধন, যেখানে তুই সম্বোধনী সবটুকু নির্ভরতা লুকিয়ে থাকে। বিকেলে সব ছেলে মানুষই দুষ্টামি, সব গোপন ক্রাইম এর খবর যেমন তৃপ্তির নখ দর্পণে, তেমনি তৃপ্তির আকাশ ছোঁয়া স্বপ্ন আর আকাঙ্ক্ষার একমাত্র সাক্ষী এই বিকেল। তৃপ্তি জানে বিকেলের ওই উজ্জ্বল হাসির আড়ালে এক বিশাল শূন্যতা প্রতিনিয়ত কাকা করে। সে শূন্যতা তৈরি হয়েছিল ওর জন্মের মাত্র 4 দিন পরেই। মাকে পাওয়ার আগেই মাকে হারিয়েছিল ও। সেই থেকে মাতৃহীন ওইটুকু শিশুকে নিজের বুকে পিঠে আগলে নিয়েছিলেন ওদের বিধবা ফুপু আইরিন। নিজের 2 ছেলে সৌম্য আর দীপ্যর সঙ্গে পরম মমতায় তিনি বিকেলকে গড়ে তুলেছিলেন এক জননীয় হয়ে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও বিকেলের জন্য ছিল বিষাক্ত। দাদি মেহেরাজানের চোখে বিকেল কোনোদিন শিশু হয়ে উঠতে পারেনি, পেরেছে কেবল অপায়া তকমা পেতে। বিকেলের মা ছিলেন মেহেরজানের আপন বোনের মেয়ে, তাই বোনের মেয়ের মৃত্যুটাকে তিনি কোনোভাবেই সহজভাবে নিতে পারেননি। তার উপর ছোট শাশুর ব্যবসা যখন হঠাৎ করে মুখ থুবড়ে পড়ল, মেজান বিকেলের গায়ে পাকাপোক্তভাবে অলক্ষীর সিল মেরে দিলেন। ওই নিষ্পাপ শিশুটিকে তিনি বিষাক্ত শুলের মতো দেখতে লাগলেন। সেই যে ভাঙ্গন শুরু হয়েছিল সম্পর্কের, তা আজও জোড়া লাগেনি। মেহেরজানের সেই শীতলতা উপেক্ষা করে এই পরিবার কেবলমাত্র বড় মা আর আইরিন ফুপুই বিকেলকে আগলে রাখেন ছায়ার মতো। তাদের অকৃত্রিম স্নেহটুকু বিকেলের একমাত্র আশ্রয়, যেখানে ও নিজের অস্তিত্বের অধিকারটুকু খুঁজে পায়। তৃপ্তি এগিয়ে এসে ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বোঝাতে লাগলো, কাঁদিস না পাগলি, তোকে আমরা সবাই ভালোবাসি, অনেক ভালোবাসি। দাদি একটু অন্যরকম, জানিসই তো, আগের কালের মানুষ। কিন্তু বড় মা, আমি, ফুপি সবাই কি তোকে অবহেলা করেছি কোনো দিন? সৌম্য তোকে চোখে হারায়, মিশিতা একটু গম্ভীর, তাছাড়া স্বস্তি দীপ্র তোকে ছাড়া ওদের খাবার ও হজম হয় না ঠিক করে। যেখানে যা খাবে সব তোর জন্য নিয়ে আসবে, তুই বলতে ওরা অজ্ঞান। আর তুই যদি এভাবে কাঁদিস। বিকেল পাল্টা কিছু একটা বলতে নিতে দরজা দিয়ে দে এলো দীপ্য, স্বস্তি। দুজনের হাত মিষ্টির রসে মাখামাখি। দীপ্রর হাত গড়িয়ে কোনোই অবধি শুয়েছে তা বিকেলের দেখেই গা গিগি করে উঠল। স্বস্তি বলল, আপা মিষ্টি খাও। বিকেল ধমকালো, কিসের মিষ্টি? আর এই দীপ্র, সুন্দর করে ধরতে পারিস না? হাতের পাতে মেয়েকে কি বিশ্রী অবস্থা, কাড়াকাড়ি করতে গিয়ে এমন হয়েছে। দীপ্র অপরাধী কণ্ঠে জানালো, কিসের মিষ্টি যে এত কাড়াকাড়ি করে খেতে হবে? বিকেল জানতে চাইতেই স্বস্তি জবাবটা দিল, ভাইয়ার বিয়ের মিষ্টি। সৌম্য ভাইয়াকে দিয়ে আনালো 5 কেজি। তোমার জন্য কালোটা আনছি, তুমি তো কালো পছন্দ করো, এই নাও তোর মিষ্টির আমি। বিকেল উঠে এসে এক দলা থুতু ফেলে মিষ্টির ওপর। স্বস্তি ইয়াক করে হাত থেকে ফেলে দিল ওটা। বিকেল নিচে পড়া ট্যাম্পা মিষ্টিটার ওপর আরও এক দলা থুতু ছিটিয়ে তবে শান্ত হলো। রিস্ট চিত্তে বলল, নে খা এবার রাক্ষসের বিয়ের মিষ্টি। রাক্ষসের সব যেমন ইউনিক, মিষ্টিও হতে হবে ইউনিক। থুতুওয়ালা মিষ্টি খা এবার, পারলে এটা ওর বউকে খাইয়ে দিয়ে আয় যা। বলবি ওর জামাই থুতু, দেখবি সোনা মুখ করে খেয়ে নেবে ও খাটাস মেয়ে। তৃপ্তি ডাকলো বিকেল। বিকেল ঝামটা দিয়ে উঠল, কি এখন প্লিজ তোর ওই লাভিং সুইট ভাইকে নিয়ে কিছু বলিস না প্লিজ। আই জাস্ট হেইট হিম। যদি পারতাম এই থুতু দেওয়ার মিষ্টিটা তাকে গিলাইতাম, বুঝলি? মজগ ভর্তা বানিয়ে নিজে খেতাম, ছাদ থেকে ফেলে দিতাম, অথবা পিটিয়ে শরীরের হাড্ডি গুঁড়া গুঁড়া করতাম। কিলবিল করে কিছু একটা দৌড়ায় আমার শরীরে। ওই বদমাইশ হারামির নাম শুনলেই হায়। বিকেল পিছনে দেখ, তৃপ্তি কটমট করে বলল। শুনেই তাড়াতাড়ি মাথা ঘুরালো মেয়েটা, আর সঙ্গে সঙ্গে জমে গেল এই মানুষটা আবার দরজায় এসে দাঁড়িয়েছে, হাতে মিষ্টির প্যাকেট হয়তো দিতে এসেছিল বা সামথিং।
আশা সে কি সব শুনে নিয়েছে? যদি নেয় তবে এবার কি করবে? বরফ পানিতে 1 ঘন্টা কানে ধরে দাঁড়া করিয়ে রাখবে নাকি এই থুতুওয়ালা মিষ্টিটা বিকেলকেই ধরে গেলাবে? ইয়া খোদা, লুকাও তুমি আমাকে, লুকাও কোথাও। ভেতরে ভেতরে বিস্ফোরিত হলো বিকেল। বাহির দিয়ে উত্তাপহীন শান্ত শুনল তৃপ্তি ফিসফিসিয়ে আওড়াচ্ছে, আসলেই তোর মতো পোড়া কপালি এই দুনিয়াতে আর একটাও আছে কিনা সন্দেহ। বিকেল চাপা ঢোক গিলে ভয়টাকে খেতে চেষ্টা করলো। গল্প প্রেমের নির্বাসন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।